দেশে কর্মসংস্থান না থাকায় পাচার হচ্ছে মেধা, বললেন প্রধানমন্ত্রী। উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তার প্রতিশ্রুতি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও। মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০। সারা দেশে এ পর্যন্ত মোট প্রাণহানি ৭৬৬। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। সম্ভাবনা থাকলেও প্রথমবার ব্যর্থ হওয়া স্টার্টআপকে অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কিছু করার পথ সহজ নয় উল্লেখ করে সরকারের পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, দেশে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় প্রতি বছর মেধা পাচার হয়ে যাচ্ছে। এ ধারা পরিবর্তনেও কাজ করবে সরকার। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। মঙ্গলবার সকালে ডাবির সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সফল স্টার্টআপ উদ্যোক্তাদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি এই খাতের সফল ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন সরকার প্রধান। সিস্টেম এবং ওএমআর প্রশ্নোত্তর পর্বে আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়া যাবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আপনি একদম স্টার্টআপ, ফ্রেশ স্টার্টআপ, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়। সরকার প্রধান বলেন, দেশে কাজের সুযোগ না থাকায় মেধা পাচার হচ্ছে। এই সংকট কাটানোর চেষ্টা করছে সরকার। তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু নিজেদের জন্যই নয়, সম্ভাবনাময় আগামী প্রজন্ম দেশের লাখো কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাদের উদ্ভাবন, উদ্যোগ ও সৃজনশীলতা বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা, ইনশাল্লাহ। দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এজন্য নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ২০২৬ সালের শিক্ষার্থীদের ওপর শিক্ষা মন্ত্রণালয়ের অমানবিক বৈষম্য, শিক্ষামন্ত্রীর নেতিবাচক মন্তব্য এবং বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেয়ায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ সহ 15টি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন। আর উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভে অংশ নেন মাইলস্টোন কলেজ, টঙ্গী সরকারি কলেজ, সানরাইজ কলেজ এবং উত্তরার হাই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উপর শিক্ষা মন্ত্রণালয়ের অমানবিক বৈষম্য এবং শিক্ষামন্ত্রীর নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আমাদের উপর যে জুলুম এবং স্বৈরাচারী পন্থা এই শিক্ষামন্ত্রী করছে তার দ্রুত চর্চায় এবং এই প্রশ্নপত্রের একটা বিষয় যে অভিন্ন প্রশ্নপত্র হওয়ার ফলে স্ট্যান্ডার্ড মানের থেকে জঘন্য লেভেলের প্রশ্নপত্র করতেছে। একই দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া এবং অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। পুরো দেশ মিলে একটা কোশ্চেন বানায় দুইটা কিভাবে ভুল থাকে একটা কোশ্চেনের মধ্যে যাতে কি পরিবেশের আবহাওয়ার ভিতরে আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক না। বইয়ে পর্যন্ত ওই কোশ্চেন আমরা খুঁজে পেতেছি না। আমাদের পরীক্ষার হলে রীতিমতো কান্না করার মতো আমাদের অবস্থা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষুব্ধকারীরা। বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং প্রশ্নপত্রের ত্রুটি সংশোধনের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এদিকে নিজ মন্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সন্ধ্যায় সংসদের বাজেট অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী। এর আগে আবহাওয়া অফিসের পরামর্শেই এইচএসসি পরীক্ষা পেছানো হয়নি বলে দাবি করেন তিনি। বলেন, বন্যা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। দিনের কার্যসূচি অনুযায়ী এখন মঙ্গলবার বিকেলে শুরু হয় বাজেট অধিবেশন। সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ইসলাম মহিলা আসন নম্বর। এ সময় সংসদের দুর্যোগেও এইচএসসি পরীক্ষা না পেছানোর কারণ জানতে চান সংসদ সদস্য রুমিন ফারহানা। তার প্রশ্নে উঠে আসে পদার্থবিদ্যার প্রশ্নপত্রের ভুলের বিষয়টিও। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কুমিল্লার একটি কেন্দ্র বাদে দেশের সব জায়গায় পরীক্ষার উপযুক্ত পরিবেশ রয়েছে। সংশ্লিষ্টদের পরামর্শেই পরীক্ষা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি, তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। আর পদার্থবিদ্যার 2টি ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া সবাই পূর্ণ নম্বর পাবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরে তার মন্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। এ সময় তাদেরকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। ফ্যাসিবাদ আমলে ভাতা বন্টনে অনিয়মের চিত্র তুলে ধরে পুনরাবৃত্তি ঠেকাতে সরকারের পদক্ষেপ জানতে চান সংসদ সদস্যরা। এক ব্যক্তি 10 জনের ভাতা উত্তোলন করছে। জবাবে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, MIS এর আওতায় ভাতাভোগীদের তালিকা সংশোধন করা হচ্ছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে যত ভাতাভোগী রয়েছে প্রত্যেকের তালিকাকে আমরা সংশোধন করার জন্য MIS সিস্টেম, যেটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অটোমেটেড সিস্টেম, সেটাতে আমরা কাজ করছি। প্রতিটা ভাতাভোগীকে G2P সিস্টেমে গভর্নমেন্ট টু পারসন আমরা যেটা আমাদের বেনিফিশিয়ারি এন্ডে টাকাটা পৌঁছানোর চেষ্টা করি এবং টোটালটাই হয় অটোমেটেড সিস্টেমে। অতীত অনিয়ম ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপ এরই মধ্যে সফল বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। ইতিমধ্যে সফলতা অর্জন করেছি এবং সেটা সফল অতি শীঘ্রই দেশের মানুষ জানতে পারবে ইনশাল্লাহ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বহুল আলোচিত সিলেটের MC কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণী ধর্ষণ মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 4 জনকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেন।
দণ্ড ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে এই নৃশংস ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ ও র্যাবের অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। 2021 সালের 17 জানুয়ারি অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। জাজমেন্ট করবো, পরে দেখবো, দেখার পরে যদি আমরা মনে করি যে তার আদেশের রায় এবং আদেশের এগেন্সে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করি। প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও বন্যা দুর্গত এলাকার উদ্ধার, ত্রাণ বিতরণ ও জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের বিশেষ পর্যবেক্ষণে রাখার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ে বন্যা মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আকস্মিক দুর্যোগে প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 54 জন, তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি, ভেসে গেছে অসংখ্য মাছের খামার, দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। সংকট মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা। দুর্যোগ ও ত্রাণমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। কার্যক্রমগুলো যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। উদ্ধার কাজের জন্য সেনাবাহিনীকে, বিজিবিকে, কোস্টগার্ডকে আমরা এখানে নিয়োজিত করেছি। আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে স্পিড বোর্ড এবং রাবার বোর্ড আমরা পাঠিয়েছি তাদের উদ্ধার কাজ পরিচালনা করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্গত এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা স্পিড বোর্ডের মাধ্যমে, স্পিড বোর্ড না পেলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আনার ব্যবস্থা রাখতেছি। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেন, কৃষি পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত গবাদি পশুর জন্য গোখাদ্য সরবরাহ এবং দ্রুত ভ্যাকসিন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোগ, খরা রোগ, এই দুইটার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। এর মধ্যে আমরা আশা করি আগামী 2-3 দিনের মধ্যে আমরা ওই এলাকায় আমাদের অফিসাররা কাজ করছে। এদিকে নদী ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলা, বাঁধ সংস্কার সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমাদের এমার্জেন্সি যে কাজগুলো আমরা বাস্তবায়ন করব সেখানে আমাদের জিও ব্যাগ লাগে। আমরা প্রায় 7 লক্ষের অধিক জিও ব্যাগ ইতিমধ্যে সরবরাহ করেছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধান সংস্কার নয়, জাতীয় জুলাই সনদের আলোকে সরকার সংবিধান সংশোধন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে ডাক্তার জাহেদ বলেন, সরকারও চায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। সেজন্য আসছে, সেজন্যই বলছি এটা আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকে আমরা জাস্টিস দিতে চাই। জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জুলাই নারী সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় নারীরা এখন মত প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
নতুন সাইবার আইনে সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর বিধান রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নেরও দাবি জানান। নারীরা বাংলাদেশে এখন আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গুরুত্বপূর্ণ, তাদের মতামত, তাদের সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়া বা সাইবার বুলিং এর ক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা দেখছি যে নতুন আইন করছে, তো সেই খাতে যাতে এই সংবেদনশীলতা রাখা হয় নারীদের, এবং নারীরা যেই দলেরই হোক, যেই মতেরই হোক না কেন, আমরা যাতে তাদের নারী হিসেবে তাদেরকে বিরোধিতা করার জন্য আমরা তাদের চরিত্র হনন বা এই ধরনের কাজ থেকে বিরত থাকি। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে 766 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 990 জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই দ্রুত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও বিজয়ের ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের স্মৃতি অম্লান রাখতে এই জাদুঘরটি 5ই আগস্টের আগেই উদ্বোধন হতে পারে। আমরা এই জুলাই জাদুঘরটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব, মানে প্রধানমন্ত্রী অনুমতি, মানে তিনি সময় কবে দিতে পারবেন, কত তারিখে করা উচিত বলে উনি মনে করেন, সেটা ঠিক হলেই আমরা অতি দ্রুত সুনির্দিষ্ট দিন তারিখ বলাটা এটা সমীচীন হবে না। অতি দ্রুত আমরা আমাদের প্রয়োজনে অতি দ্রুত সেই জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর আমরা উদ্বোধন করব। বাস্তব ও জীবনমুখী যুবনীতি প্রণয়নের মাধ্যমে যুব সমাজকে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে জাতীয় উন্নয়নে যুবনীতি শীর্ষক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে বেকার যুবকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। আমাদের যুব এবং যুব নারীদের উন্নয়নের জন্য এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য, তাদেরকে জীবনমুখী করার জন্য, তাদেরকে কর্মদক্ষতার মাধ্যমে কিভাবে ডিগ্রি বা সার্টিফিকেটের ভিতরে না, কিভাবে আমরা তাদের স্কিল ডেভেলপমেন্ট করে কিভাবে আমরা তাদেরকে কর্মদক্ষতার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা, তাদের পরিবারকে কিভাবে স্বাবলম্বী করা যায়। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের ওপর 20% ফি আরোপের পরিকল্পনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গুরুত্বপূর্ণ এই জলপ্রপাত দিয়ে পণ্য পরিবহনে নতুন ফি কার্যকর হলে পণ্য পরিবহনের খরচ দ্বিগুণেরও বেশি বেড়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের ওপর 20% ফি আরোপের পরিকল্পনার তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথের চিরন্তন রক্ষক তেহরান। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহনে 20% ফি কার্যকর হলে তেল সহ অন্যান্য পণ্য পরিবহনের খরচ দ্বিগুণেরও বেশি বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ট্রাম্পের ফি আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে একটি জলদস্যু রাষ্ট্রে পরিণত করবে বলে মন্তব্য করেন তিনি। জ্বালানি তেলের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার 60 দিনের বিশেষ ছাড়পত্র গেল সপ্তাহে বাতিল হওয়া সত্ত্বেও ইরানের তেল রপ্তানি প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ। মার্কিন প্রশাসনের নতুন শাস্তিমূলক পদক্ষেপের পর তেহরানের জ্বালানি রপ্তানি খাতে কোনো ধরনের বিপর্যয়ের সৃষ্টি হবে না বলে আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেন তিনি। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
দেশে কর্মসংস্থান না থাকায় পাচার হচ্ছে মেধা বললেন প্রধানমন্ত্রী। উদ্যোক্তাদের 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার প্রতিশ্রুতি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ সারা দেশের শিক্ষার্থী বিক্ষোভ। ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও। মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 7 জনের মৃত্যু। নতুন আক্রান্ত 990। সারা দেশে এ পর্যন্ত মোট প্রাণহানি 766। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।